আচ্ছা প্রত্যেকে যতটুকু হয়েছে থাক, হ্যালো দেখা তারপরে লিখবো আমরা। আমরা এবার আজকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে উইন্টার ইন বেঙ্গল। আমাদের পরীক্ষাতে প্যারাগ্রাফ লিখতে আসে, সবচেয়ে ডাউটের জায়গা হচ্ছে প্যারাগ্রাফ লেখা। প্যারাগ্রাফ লিখে 10-এ 10 পেতে গেলে বেশ কতগুলো পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। আজকে আমরা ওই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করছি না, আমরা পরে কখনো ডিসকাস করব কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। তোমাদেরকে গত ক্লাসে আমরা দুটো ক্লাস ধরিয়ে শিখিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখিয়েছি। তো প্রত্যেকের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে নিশ্চয় করানো। ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আমরা বলে দিয়েছিলাম তোমাদেরকে যে আমরা টেন্স শিখছি দুটো পারপাসে। কি? একটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব করার জন্য, প্রশ্ন উত্তরগুলোকে ভালো করে লেখার জন্য, এবং আমরা রাইটিং স্কিল লেখার জন্য। এবার আমরা আজকে যে প্যারাগ্রাফটা লিখবো, আমাদের গ্রামার ক্লাস ছিল আজকে, রাইটিং এর ক্লাস আমাদের ছিল না, তাই আমি রাইটিং নিয়ে ডিসকাস করছি না। আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে উইন্টার ইন বেঙ্গল। তোমাকে যদি বলে ইয়োর ফেভারিট সিজন, তাহলে তুমি উইন্টার লিখতে পারো। তোমাকে যদি বলে যে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট উইন্টার ইন বেঙ্গল, যদি তোমাকে বেঙ্গল নিয়ে মানে উইন্টার ইন বেঙ্গল, এবার দেখো তাহলে আমরা উইন্টার ইন বেঙ্গল এই রাইটিংটা কিভাবে লিখবো। এর জন্য তোমাকে কতগুলো পয়েন্ট পরীক্ষাতে দেওয়া থাকবে, যে উইন্টার কখন শুরু হয়, উইন্টার কখন শেষ হয়, এই ঋতুতে কি কি পাওয়া যায়, এই ঋতুর কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমাকে সামথিং পয়েন্টে বলে দেবে। এবার তোমাকে প্রথমত কিছু প্লট বাংলাতে মাথার মধ্যে ভাবতে হবে, যেগুলো বাংলাতে ভাবতাম আমি কিন্তু কমপ্লিট করবো না আজকে। আমরা 9টা বাক্য কিভাবে ইংরেজিতে লিখবো যতটুকু শিখেছি তার উপরে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখেছি, এর উপরেও যে রাইটিং লেখা যায় শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। তাহলে আমরা একসাথে আমার রাইটিং হয়ে যাবে, আবার আমার কি হবে প্যারাগ্রাফ লেখাটাও হবে, তাই তো? তাহলে উইন্টার ইন বেঙ্গল এর লেখার জন্য প্রথম লাইন আমরা লিখেছি, দেখো কি লিখেছি, গ্রীষ্ম আমাদের দেশের প্রধান ঋতু। এই বাক্যের মধ্যে কোনো ভার্ব আছে কি? নাই। আছে? গ্রীষ্ম আমাদের দেশের প্রধান ঋতু, কোনো ভার্ব আছে? করা, হওয়া, থাকে কিছু বোঝা আছে? নাই। তো আমি তোমাদেরকে কি শিখেছিলাম, যে ভার্বের কোনো, যে সেন্টেন্সে কোনো ভার্ব থাকে না, সেই সেন্টেন্সে ভার্ব কি নিতে হবে? কি নিতে হবে বলেছিলাম? বলো কি বলেছিলাম? am, is বা are। তো এখানে কি হবে? এখানে কি হবে? তাহলে প্রথম বাক্য কি গো? গ্রীষ্ম, ইংরেজি কি? সামার। ঠিক আছে, সামার। হ্যালো, এবার বলো কি বসবে? উইন্টার মানে শীত, কিন্তু আমি তো গ্রীষ্ম লিখছি না, বাংলাটা পড়লে বুঝতে পারবে, এখানে গ্রীষ্ম কথাটা লেখা হয়েছে। হ্যালো, তাহলে আমি কি লিখলাম? গ্রীষ্ম, তাই তো? তাহলে সামার। আচ্ছা, এরপরে কি বসবে? ইজ বসবে না আর বসবে? এম তো নিশ্চয় বসবে না, তাহলে এখানে কি বসবে? ইজ। আর এম দিয়ে তোমাদের একটা ছড়া বলেছিলাম, তাই তো? বলিনি? এমের ছড়া, যে জানো তো আমার নাম এম, আমার আছে খুব জ্ঞান, যাত্রার সাথে বসার আমার নেই কোনো ঢং, তাই তো? আমার যাত্রার সাথে এম বসে না, কার সাথে বসে? শুধু আয়ের সাথে। তাহলে সামার ইজ। এইবার দেখো কোথায় যাব? শেষে বলেছি, তাহলে এখানে শেষে তো যাওয়ার ব্যাপার নাই, শেষ নাই তো, এখানে ভার্ব নাই তো, শেষে যাওয়ার ব্যাপার নাই, যেখান থেকে শুরু করেছে ওখান থেকে চলবে। গ্রীষ্ম আমাদের গ্রীষ্ম প্রধান ঋতু আমাদের দেশে, এরকম হয়, তাহলে লিখবো প্রধান, মেইন। ঋতু মানে কি? সিজন। তাহলে সামার ইজ। এবার এখানে একটা দা দিব, তাহলে দেখবা এইটাকে বোঝানো হচ্ছে, বলো যে গ্রীষ্মটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যে দা সামার বলতে পারি আমি, দা সামার বলতে পারি, দা সামার ইজ দা মেইন সিজন। হলো, কি বলবো? অফ। কেন? এই যে দেশের, দেশের কথাটা আছে, তাহলে দেশের কথাটা র বা এর যুক্ত থাকলে তার আগে বা অরটা আগে নিতে হবে। তাহলে কি আমার, আওয়ার ইংরেজি কি? আওয়ার। এই অফটা লিখবো আগে, এর জন্য অফ লিখবো, তার আগে ওয়ার্ডটা আগে লিখলাম কি? আওয়ার। তারপরে কি লিখবো? দেশ। দেশের ইংরেজি কি? কান্ট্রি। এটা গেল। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এটা করতে পেরেছি, বি ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের অংশ ছিল, নিচু ক্লাসে তোমরা শিখেছো। এবার দেখো সেজন্য, তাহলে সেজন্য ইংরেজি কি? ফর দিস, তাই তো? তারপরেরটা দিতে হয় আমরা, উই। শেষে যাও, অপেক্ষা করি বলেছে, তাহলে এটা নিশ্চয় কি? যার কেউ নাই তার কে আছে? উপর আল্লাহ। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট,
করি, যাই খাই, করি, লিখি, পড়ি, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অপেক্ষা করে ইংরেজি কি? ওয়েট। তাহলে এখানে ছড়া বলে দিয়েছিলাম, তাই তো? কি বলে দিয়েছিলাম? ছড়াটা কি বলেছিলাম? এস বাই এস এর ছড়া কি বলেছিলাম? রিসিভ যদি হয় কর্তা, কি বলেছিলাম? ছড়া মুখস্থ করতে হবে। ছড়াটা বলে দিয়েছিলাম, ছড়াটা দেখালে বলিনি, মানে পরের দিন থেকে ছড়া দিব না মুখস্থ না থাকলে। না থাকলে তো দিয়ে কোনো লাভ নাই, তাই না? তাহলে কি বললাম? ফর দিস উই ওয়েট, এই জন্য আমরা অপেক্ষা করি। উই একের পাশে এস, মানে একের পাশে ই, মানে এস লাগাতে হয়, আর অধিক হলে এস লাগাতে হয় না। তাহলে উই মানে আমরা, একের বেশি, তাহলে এস লাগাতে হলো না। হলো? তাহলে ফর দিস উই ওয়েট দেখা গেল। এরপরে কি লিখবো দেখো, অপেক্ষা করে গেছি। তাহলে এবার বাকি কি আছে গো? উইন্টার উই ওয়েট। এবার ফর দিস উই ওয়েট, এবার এখানে আমরা শীতের অপেক্ষা করি, মানে হচ্ছে শীতের জন্য অপেক্ষা করি। তাহলে ফর উইন্টার বা ফর দ্য উইন্টার, ঠিক আছে? ফর দ্য উইন্টারও বলতে পারি, ফর উইন্টারও বলতে পারি। হ্যালো? আচ্ছা, ফর উইন্টার। এবার দেখো পরেরটাতে চলে এসো। বাংলায় শীত 1.5 মাস স্থায়ী হয়। এবার বাংলায় ইংরেজি কি গো? ইন বেঙ্গল মানে কি? বাংলায়, তাই তো? এবার দেখো শীত, তো শীতের ইংরেজি কি? উইন্টার। ইন বেঙ্গল উইন্টার। এবার স্থায়ী হয়, শেষে চলে যেতে হবে। তো স্থায়ী হয় ইংরেজি কি? লাস্ট। কি বললাম? লাস্ট। তাহলে কি বলবো? লাস্ট। এবার দেখো উইন্টার একটাই সিজন, তাহলে এখানে কি বসাবো? এস। তাহলে ইন বেঙ্গল উইন্টার লাস্ট। এবার বলেছে 1.5 মাস স্থায়ী। 1.5 মাস, 1.5 মাস মানে কি? 1.5 মাসের জন্য। তাহলে ফর কত বলবো? 1.5 মাস মানে কি? অন অ্যান্ড হাফ মান্থ। অন অ্যান্ড হাফ মানে হচ্ছে 1.5। হ্যালো? অনেক কিছু শিখছো যে 1 and half মানে 1.5 লিখতে হবে, তাহলে 1 and half month। বোঝা গেল এইটুকু? তিনটে বাক্য আমার কমপ্লিট। নেক্সট কি আছে দেখো, ডিসেম্বরের মাঝে শীত শুরু হয়। তাহলে এখানে দেখো ভালো করে বোঝো, ডিসেম্বরের মাঝে শীত শুরু হয়, তাই তো? তাহলে এখানে সময় থাকলে বাদ দিতে বলেছি। সময় থাকলে প্রথমে লিখতে বলেছি, বলেছি সময় থাকলে প্রথমে বাদ। তাহলে সময় কতটুকু? ডিসেম্বরের মাঝে এতটুকু সময়। তাহলে এবার কি আছে? শীত। দেখো উইন্টার। হ্যালো? বারবার উইন্টার না লিখে কি লিখবো? পরীক্ষার হলে ইট লিখবো। এখন আমরা ট্রান্সলেট করছি। তাহলে উইন্টার। এবার শুরু হয় বলেছি, শুরু হয় ইংরেজি কি? স্টার্ট। তাহলে এখানে লিখবো কি? স্টার্ট। এবার একটাই পাশে এস লাগাতে হবে, তাহলে কি লিখলাম? উইন্টার স্টার্টস। এবার দেখো কখন, এবার সময় লিখো ডিসেম্বরের মাঝে। তাহলে দেখো ডিসেম্বরের, এত বরের, তাহলে এই কথাটা আগে লিখবো, এর কথা। তাহলে ইন দা মিডল অফ ডিসেম্বর, সংক্ষেপে লিখলাম। হ্যালো? এবং অ্যান্ড শেষ হয়। এবার এখানে যদি উইন্টার কথাটা লিখে ফেলেছি, তাহলে এখানে শেষ হয়। শেষ হয় ইংরেজি কি গো? এন্ড, তাই তো? এবার দেখো এর সঙ্গে কি লাগবে? যদি এখানে এস লিখেছিল, এখানে কি লাগবে? এস লাগবে। তাহলে এন্ডস। এবার কি বলবো? জানুয়ারির শেষে। তাহলে কি লিখবো? অ্যাট দা এন্ড অফ জানুয়ারি। তাই তো? বোঝা যাচ্ছে কি আমি কি পড়াচ্ছি সেটা? আমি কিন্তু এর আগে তোমাদের এগুলো শিখিয়েছি, ফলে আমি কুইক বলছি, ভালো করে মনে রাখতে হবে। কিন্তু আমাদের তো সময় খুব কম, টাইম হয়ে গেছে। এবার দেখো এই ঋতুর গড় তাপমাত্রা হয়, ভালো করে বোঝো, গড় তাপমাত্রা হয় 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস ওয়েস্ট বেঙ্গলে। এখন আরো নিচে নেমে গেছে। এবার তাহলে এই ঋতুর, তাহলে আমরা লিখবো কি? দিস সিজনস। দিস সিজনস, এই যে ঋতুর কথাটা বললাম, তার জন্য এখানে কি লিখেছি? অ্যাপোস্ট্রফি এস। তাহলে দিস সিজনস। এবার বলেছে গড় তাপমাত্রা, কেন? এই যে হয় কথাটা আছে। তাহলে গড় তাপমাত্রা মানে কি? অ্যাভারেজ টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার। হয় ইংরেজি কি? ইজ। তাহলে কি লিখবো? ইজ। হ্যালো? 16 থেকে, তাহলে 14 ডিগ্রি সেলসিয়াস টু 16 ডিগ্রি সেলসিয়াস। কঠিন না সহজ? এইটা আমি কিন্তু শিখেছি বিভার্ব এবং এই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, দেখো কাজে লাগছে। এরকম করে তোমাদেরকে আমি বাকি অংশগুলো দিব, বাড়ি থেকে করে নিয়ে আসবো। এবার তাহলে নিশ্চয় শীতের আকাশ ধূসর হয় কারবা লিখতে। এই সময় শুষ্ক বাতাস বয়। শুষ্ক ইংরেজিতে তোমাদের বলে দিই, শুষ্ক ইংরেজি কি? শুষ্ক ইংরেজি হচ্ছে তোমরা লিখবা ড্রাই, ঠিক আছে? হ্যালো?
আচ্ছা, লোক দূর ভ্রমণ করে বা দূরে ভ্রমণ করে, তাহলে ভ্রমণ করে ইংরেজি কি গো? অ্যাডভেঞ্চার বললে হবে। আমরা এখানে কি লিখবো? ভিজিট লিখবো বা ট্রাভেলস লিখবো। ঠিক আছে, ট্রাভেলস কথাটা লিখতে পারি, টেক অ্যাডভেঞ্চার লিখতে পারি। হলো। এরপরে দেখো ছোটরা মানে কি? ছোটরা মানে কি? চিলড্রেন্স বলে লিখবো, চিলড্রেন। যায় ইংরেজি তো জানো, চিড়িয়াখানা ইংরেজি জানো। তাহলে এই দুটো মানে এই যে তিনটে বাক্য বাকি রাখলাম, এগুলো তোমাদের কাজ। তার সঙ্গে আমি আজকে কয়েকটা দিয়ে দিচ্ছি বাংলা, তোমরা এগুলো করে আসবা। তাহলে আমি এক এক করে তোমাদেরকে কি করব, একটা করে টেন্স করব। টেন্সটা থেকে যতটুকু আমার রাইটিং করা যাবে সেই রাইটিং গুলো আমরা করবো এবার থেকে। তাহলে আমি তোমাদেরকে এবার থেকে যে ট্রান্সলেশনের প্র্যাকটিসটা দিতাম সেটা কিভাবে দিব, এরকম করে তোমাকে একটা রাইটিং দিয়ে দিব। তার বেশি সে তুমি বাড়িতে করে নিয়ে আসবা, তাহলে তোমার রাইটিংটা হবে, এটাও করা হবে। তাহলে তুমি নিজে লেখাটাও শিখতে পারো প্যারাগ্রাফ। তাছাড়া দেয়ার ইজ নো আদার অপশন, দেয়ার ইজ নো শর্টকাট টু গুড ইন প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এ তুমি ভালো হওয়ার কোনো শর্টকাট ওয়ে নাই। তোমাকে টপিকটা পয়েন্ট বলে দিবে, মানে তোমার ওখান থেকে একটা সম্যক ধারণা হবে, তারপরে তোমাকে বাকিটুকু এরকম করে টেন্স মেনটেন করে লিখে দিতে হবে। বলে বললাম নিশ্চয়। আগে ডবল কালি ইউজ করা হয়নি, ডবল কালি ইউজ করলে আমাদের লিখতে সুবিধা হতো। কালো কালি মানে কি? ঘিচিমিচি হয়ে যায় জায়গাটা। তার জন্য আমি বলেছি তোমাদেরকে নীল কালিগুলোকে ইউজ করতে পরীক্ষার জন্য। বোঝা গেল নিশ্চয়?